প্রতীকী যুক্তিবিদ্যা অনার্স তৃতীয় বর্ষ ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমরা অধ্যায় 3 পড়ব। অধ্যায় 3 মূলত অবরোহ পদ্ধতি নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে ম্যাক্সিমাম নিয়ম আমরা প্রতীকী যুক্তিবিদ্যার শিখে ফেলবো। এখানে আমরা শিখব বৈধতার আকারগত প্রমাণ, তারপরে রিপ্লেসমেন্ট থিওরি, প্রতিস্থাপন বিধি, তারপর অবৈধতা প্রমাণ পদ্ধতি। এর আগে আমরা সত্য সারণী দিয়ে অবৈধতা প্রমাণ শিখেছি। এখন আমরা সূত্র দিয়ে শিখব, অর্থাৎ বিধি দ্বারা আকারগত বিধি এবং প্রতিস্থাপন বিধি, প্রাথমিক অনুমান বিধি যাকে বলা হয়। শর্তমূলক প্রমাণ বিধি আমরা শিখব, পরোক্ষ প্রমাণ বিধি শিখব, শতসত্যতার প্রমাণ শিখব, শর্তমূলক প্রমাণের শক্তিশালী বিধি এবং সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল, যেটাকে আমরা এটা আরেকটা রূপ, এটাকে বলা হয় উদ্ভটতামূলক প্রমাণ পদ্ধতি। তো আমি এখানে একটা সাজেশন দিয়েছি, আমি যে নোটটা দিয়েছি সেখানেও এটা দেওয়া আছে। এখানে লাল রঙে রাঙানো এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, এটা 20 সালে আসছে, 4 সালে আসছে, যে অনুমান বিধি কি অথবা অনুমান বিধি কাকে বলে, বৈধতার আকারগত প্রমাণ কি, আকারগত প্রমাণ কাকে বলে, অবৈধতা প্রমাণ পদ্ধতি কি, অবৈধতা প্রমাণ পদ্ধতি বলতে কি বুঝো, সংক্ষিপ্ত সত্য সারণী পদ্ধতি ব্যাখ্যা করো, নিচের যুক্তিটির বৈধতার একটি শর্তমূলক প্রমাণ গঠন করো, পরোক্ষ প্রমাণের স্বরূপ ব্যাখ্যা করো, ব্যতিরেখী প্রমাণ পদ্ধতি কি বা পরোক্ষ প্রমাণ পদ্ধতি কি, প্রতিস্থাপন বিধির স্বরূপ ব্যাখ্যা করো, অনুমান বিধি। এখানে 9টা প্রশ্ন আছে, 9টার মধ্যে এগুলা লাল কালিতে রাঙানো গুলো তোমাদের ভালো করে পড়তে হবে, আর এগুলা রিডিং করলেই হবে। গ বিভাগের প্রশ্ন এখান থেকে সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল এবং সংক্ষিপ্ত সত্য সারণী কৌশল প্রয়োগ করে নিচের যুক্তির বৈধতা বিচার। এটা 24 সালে এখান থেকে প্রশ্ন আসছিল, 25 সালেও আসবে। সংক্ষিপ্ত সত্য সারণী পদ্ধতি বা সত্য মান সন্নিবেশের উদ্ভটতামূলক পদ্ধতি ব্যবহার করে বচনের শত সত্য শত মিথ্যা নাকি অনির্দিষ্ট মান, এগুলো আমরা শিখব। এরপরে আমাদের মূল অঙ্ক এই যে এটা 3 নম্বর প্রশ্নটা, বৈধতার আকারগত প্রমাণ এবং নিম্নলিখিত যুক্তিগুলোর বৈধতার আকারগত প্রমাণ উপস্থাপন। তারপরে এগুলা প্রত্যেকটা থেকে একটা করে অঙ্ক আসে, আমরা এগুলা ধারাবাহিকভাবে শিখব। তো আজ আমরা শিখব আমাদের এই তৃতীয় অধ্যায়ের যে ক বিভাগের প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা শিখব। তো তোমাদের দেখতে কি অসুবিধা হচ্ছে? আমি কি স্ক্রিন আরো বড় করে দিব? কথা বলে না, আমাকে জানাও। তোমরা কি আমার কথা দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, দেখতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ? তাহলে আমি ক্লাসটি এগিয়ে নিচ্ছি। এই দেখো, ক নাম্বার, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। তাহলে এই প্রশ্নগুলো ক বিভাগের। 1 নাম্বার প্রশ্ন, অবরোহ পদ্ধতিতে প্রধানত কয় রকমের যুক্তিবিধি ব্যবহৃত হয়, কি কি? অবরোহ পদ্ধতিতে প্রধানত 2 প্রকারের যুক্তিবিধি ব্যবহার হয়, একটা হলো প্রাথমিক অনুমান বিধি আর একটা হচ্ছে প্রতিস্থাপন অনুমান বিধি। সহজ কথা হচ্ছে, আমরা এখানে 2 ধরনের সূত্র শিখব, সেই 2 ধরনের সূত্রগুলোর মাধ্যমে আমরা অঙ্কগুলোকে সলভ করব। তাহলে অবরোহণ পদ্ধতিতে প্রধানত 2 রকমের যুক্তিবিধি ব্যবহার হয়, একটা হচ্ছে প্রাথমিক অনুমান বিধি আর একটা হলো প্রতিস্থাপন বিধি। এটার ইংরেজি হচ্ছে রুলস অফ ইনফারেন্স, আর প্রতিস্থাপন বিধির ইংরেজি রুলস অফ রিপ্লেসমেন্ট। এখন অবরোহণ পদ্ধতিটা আসলে কি আমি একটু তোমাদের বুঝিয়ে দিতে চাই। আমি যদি লিখি সকল মানুষ হয় মরণশীল, এই যে মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, তারপর লিখলাম রহিম হয় মানুষ, তাহলে অতএব রহিম হয় মরণশীল। তাহলে এই যে দেখো, এটা একটা আমাদের যুক্তি, এবং আমাদের এই প্রথম আশ্রয় বাক্যটা ছিল একটি সার্বিক
যুক্তি বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্যটা একটা বিশেষ যুক্তি বাক্য। সিদ্ধান্তটি একটি বিশেষ যুক্তি বাক্য। তাহলে যে যুক্তিতে সার্বিক থেকে বিশেষে গমন করা হয়, অর্থাৎ আশ্রয় বাক্য সার্বিক আর সিদ্ধান্ত নেওয়া হবে বিশেষ। বিশেষ মানে কম, সার্বিক মানে সকল। তাহলে এই ধরনের যুক্তিকে বলা হয় অবরোহ যুক্তি, অর্থাৎ বেশি থেকে কমের দিকে যাওয়ার যুক্তিকে বলে অবরোহ যুক্তি। তোমরা কি বুঝতে পেরেছো? বলো, বুঝতে পারছো? জি আচ্ছা, স্যার। ধরে নিলাম তোমরা বুঝতে পারছো। এবার আমরা পড়বো অনুমান বিধি বা যুক্তি বিধি কি। আকারগত প্রমাণ গঠনে যে বৈধ যুক্তির আকার বা নিয়মকে ভিত্তি হিসেবে ব্যবহার করে হেতুবচন থেকে ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই অনুমান বিধি বলে। যেমন এমপি, এমটি, এটা তো তোমরা বোঝোনি। আমি কি বললাম আমি বুঝিয়ে দিচ্ছি। মনে করো পি ইমপ্লাইজ কিউ, এটি একটি যুক্তি বাক্য। যেমন যদি বৃষ্টি হয়, আমি যদি বৃষ্টি হয় এর পরিবর্তে বসালাম পি। তবে মাটি ভিজবে, মাটি ভিজবে এর পরিবর্তে বসালাম কিউ। এই তারপরে যদি এটাকে বলে পূর্বক, এটাকে বলে অনুক, এটা একটা প্রাকল্পিক যুক্তি বাক্য। তো যদি পূর্বকটা ঘটে থাকে তাহলে অনুকটাও ঘটবে। এটি একটি, এই সূত্রটার নাম, এই সূত্রটাকে বলা হয় এমপি সূত্র। এই সূত্রকে বলে সংক্ষেপে এমপি সূত্র, মডাস পোনেন্স। অর্থাৎ এটা একটা সার্বজনীন বৈধ যুক্তি। এর উপর ভিত্তি করে এর আকারের সাথে মিল রেখে আমরা অজানা একটা যুক্তির বৈধতা বিচার করব। তাহলে এটি একটি সূত্র, এটা হাজার হাজার বার যুক্তিবাদীরা প্রমাণ করেছেন এবং এটাকে একটা সূত্র বলে গ্রহণ করেছেন। এটাকে ভিত্তি ধরে, যেমন আমরা যখন অঙ্ক করি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। এটার উপর ভিত্তি করে আমরা বীজগণিতের বর্গের অঙ্ক করে থাকি। ঠিক সেরকম এটি একটি প্রতীকী যুক্তিবিদ্যার প্রাথমিক অনুমান বিধির সূত্র। এটাই হচ্ছে আমাদের একটা অনুমান বিধি। অর্থাৎ অনুমান কি, অর্থাৎ যুক্তি বা যুক্তির বিচার বা অনুমান গ্রহণের ক্ষেত্রে এটিকে সূত্র হিসেবে গ্রহণ করা হয়, এই জন্য এটাকে বলা হয় একটা অনুমান বিধি। তাহলে দেখো আকারগত প্রমাণ গঠনে, আকারগত প্রমাণ আমরা কি ধরনের প্রমাণ গঠন করব? আকারগত প্রমাণ। যেমন পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, এটি একটি আকার, এর ভিতরে কিন্তু কোনো বাস্তব যুক্তি নাই। যেমন দেখো, আমি যদি বাংলায় লিখি, এটা লিখলে হবে না। আমি যদি লিখি যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, বৃষ্টি হয়েছে, অতএব আমি বলতে পারি মাটি ভিজেছে। তাহলে দেখো এই যে যুক্তিটা, এটার আকার হচ্ছে এই এটা। তাহলে এটার আকার হলো এই যে এটা আকার, তাহলে এটা হচ্ছে আকার আর এটা বাস্তব যুক্তি। তো এই আকার দিয়ে আমরা এইরকম কোটি কোটি বাস্তব যুক্তিকে প্রকাশ করতে পারি। তাহলে এই আকারটা বৈধ হিসেবে প্রমাণ করতে পারলে এই আকারের যত যুক্তি পৃথিবীতে আছে, যেমন যদি তুমি আসো তাহলে আমি যাব, যদি এবার ভালো বর্ষা হয় তাহলে ভালো ফসল ফলবে, এই ধরনের কোটি কোটি যুক্তির বৈধতার বিচার আমরা এটাকে ভিত্তি ধরে করতে পারি। অর্থাৎ এটা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে এই আকারের যত যুক্তি পৃথিবীতে আছে সবগুলোই বৈধ হিসেবে গণ্য হবে। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা কি বুঝতে পারছো? তাহলে জি অনুমান স্যার। বিধি জিনিসটা কি? অনুমান বিধি হচ্ছে সূত্র। তাহলে আকারগত, আমি তোমাদের কেবল বোঝালাম যে আকারগত কি।
আকারগতটা বোঝালাম, এই যে আকারগত বোঝালাম যে আকারগত প্রমাণ গঠনে যে বৈধ যুক্তির আকার বা নিয়মকে ভিত্তি হিসেবে ব্যবহার করে, তাহলে আমরা এই বিচারটা করতে গিয়ে কাকে বৈধ হিসেবে ধরতেছি? এই যে এটাকে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ, এই আকারটাকে বা নিয়মটাকে আমরা ভিত্তি হিসেবে গ্রহণ করছি, করে একটি যুক্তির ধাপে ধাপে সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে এইটাকেই বলা হয় অনুমান বিধি। তো যেমন আমি তোমাদের যে অনুমান বিধিটি দেখালাম এটাকে বলা হয় এমপি। এছাড়াও আরো আরো আছে, এমটি আছে। তাই এবার আমরা এমপি সূত্রটা শিখব। যে 3 নম্বর প্রশ্ন, মডাস পোনেন্স বা সংক্ষেপে মডাসের এম আর পোনেন্সের পি, এই নাম সংক্ষেপে দেওয়া হয়েছে শর্টকাটে এমপি। এমপি সূত্রটা হচ্ছে, অলরেডি আমি তোমাদের এটা শিখালাম, এই যে দেখো, এই যে এটা পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ। এখানে যদি পি তবে কিউ, পি তবে কিউ এবং পি সত্য হলে সিদ্ধান্ত কিউ সত্য হবে। যেমন যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, মেঘ করেছে অতএব বৃষ্টি হয়েছে। ভালো করে দেখো, আমি এটাকে একটু সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে এটা একটা যুক্তি, এটা কিন্তু ওই একই আকারের যুক্তি। ভালো করে দেখো, যদি মেঘ করে তবে বৃষ্টি হয়, তাহলে আকাশে যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হয়, তো মেঘ উঠছে তাহলে কি বৃষ্টিও হয়েছে। তো এখানে দেখো এটার আকারটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এটার আকারটাই হলো কোনটা? এটার আকারটাই হচ্ছে এই যে এটা হলো আকার। হুম। তাহলে এটার এই যে যদি মেঘ, এটাকে বলা হয় পূর্বক, আর বৃষ্টি হয় এটাকে বলা হয় অনুক। তো মেঘ করছে, পূর্বের ঘটনাটি ঘটেছে, অতএব তাহলে পরের ঘটনাটিও ঘটবে। তুমি রাত্রে এমন ঘুম ঘুমাইছো, সকালে উঠে দেখতেছো যে রাস্তাঘাট সব ভিজা, তাহলে তুমি কি অনুমান করবে? তুমি অনুমান করবে যে রাত্রে নিশ্চয়ই বৃষ্টি হয়েছিল, এই জন্য এই রাস্তাঘাট ভিজা। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এই সূত্রটাকে বলা হয় এমপি সূত্র। এই সূত্র তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ, এটা হলো পূর্বের ঘটনা, এটা হলো পরের ঘটনা। পূর্বের ঘটনাটি ঘটিলে পরের ঘটনাটি ঘটিবে, পূর্বের ঘটনাটি ঘটেছে অতএব পরের ঘটনাটিও ঘটেছে। এই এবার আমরা 4 নাম্বার সূত্র শিখব। এটার নাম হচ্ছে মডাস টলেন্স সূত্র। মডাস টলেন্স সংক্ষেপে এটাকে বলবো এমটি। তাহলে প্রাকল্পিক সহানুমানের ধ্বংসমূলক ধারাটির সূত্রটি লেখো। এটাকে বলা হয় প্রাকল্পিক সহানুমানের ধ্বংসমূলক ধারার সূত্র। ধ্বংসমূলক ধারা, আচ্ছা দেখো, এটা হলো গঠনমূলক ধারা আর এটা হচ্ছে ধ্বংসমূলক ধারা। কেন এটাকে গঠনমূলক বলবো আর এটাকে ধ্বংসমূলক বলবো সেটা আমি তোমাদের বলছি। ভালো করে দেখো, এখানে যদি বৃষ্টি হয় তাহলে যদি মেঘ করে তাহলে বৃষ্টি হয়, মেঘ করেছে বৃষ্টি হয়েছে, দুটাই পজিটিভ। বৃষ্টি বৃষ্টি মেঘ উপস্থিত তো বৃষ্টি উপস্থিত, তাহলে এটা পজিটিভ। যদি তুমি বেশি পরিশ্রম করো তাহলে তুমি বেশি টাকা পাবে, তুমি বেশি পরিশ্রম করেছো বেশি টাকা পেয়েছো, এরকম। আর এই মডাস পনেন্সটা হচ্ছে তার উল্টা। এটাকে প্রাকল্পিক সহানুমান কেন বলবো? প্রাকল্পিক সহানুমান বলবো কারণ এটাতে এমপ্লাইজ আছে, যে যুক্তি বাক্যে ইমপ্লাইজ থাকে তাকে প্রাকল্পিক সহানুমান বলে। সহানুমান কখন বলে? যখন কমপক্ষে 3টি বাক্য থাকে। দেখো, একটি বাক্য, প্রথম আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। তাহলে যে যুক্তিতে 3টি বাক্য থাকে, যার 2টি আশ্রয় বাক্য, একটি সিদ্ধান্ত, তাকে বলা হয় সহানুমান। তোমরা কি বুঝতে পারছো? সহানুমান হলে সেটাতে অবশ্যই চিন্তা থাকবে। এটা কে রে? তাহলে কয়টায় ক্লাস শুরু হবে? এদের ক্লাস কয়টায় নেই আমার তো ভুলে গেছি। 3 মিনিট পর। আহ, কয়টায় ক্লাস নেই? কি হলে দিন। তারপরে এটা কি, সবাই জয়েন করো। এটা কি কালকে কি কলেজ খোলা, ফর্ম ফিল আপ করা যাবে? আজকে কি হবে? আচ্ছা যাই হোক, তাহলে তোমরা কি, এখন আমি এটা তোমাদের বলছি
এই যে আমি, ভালো করে দেখো, আমি এটা লিখে তোমাদের শেখাই। আমি লিখলাম পি ইমপ্লাইজ কিউ, ঠিক আছে? তো আমি যদি এখন অনুকটা অনুপস্থিত, যেমন এখানে আমি লিখলাম পি ইমপ্লাইজ কিউ নেগেশন কিউ, দেয়ারফর নেগেশন পি। এর মানে কি জানো? যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, মাটি ভিজেনি তার মানে কি বৃষ্টিও হয়নি। তাহলে মাটি ভিজে নাই, সকালে উঠে আমরা দেখলাম যে মাটি ভিজেনি, তার মানে কি বৃষ্টিও হয়নি। আর যদি মাটি ভেজা থাকতো তাহলে বৃষ্টি হয়েছে ধরে নিতাম। তাহলে দেখো অনুক নাই, এই দেখো, যদি পূর্বক ঘটে তাহলে অনুক ঘটবে, অনুক ঘটেনি তাহলে পূর্বক ঘটেনি। বুঝতে পারছো? এই যে দুটাই নেগেটিভ, অনুক নাই তো পূর্বক নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে ধ্বংসমূলক ধারা। আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তোমরা আমাকে বলো বিষয়টি বুঝতে পারছো কিনা। গীতা রানী, তুমি কি বুঝছো? জি স্যার। তামান্না স্যার আক্তার, বুঝছি, কিন্তু ওই যে সংকেত গুলার নাম মনে থাকতেছে না তো, মানে বুঝতেছি না এগুলা সংকেত বারবার গুলা। প্র্যাকটিস করলে বুঝবে। আর তুমি আমার ইউটিউব থেকে প্রথম প্রথম যে ক্লাসগুলো আছে সেগুলো করে ফেলো, তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে। এগুলা আমরা রিভাইজ করব, আর এগুলা শত শতবার আমি শেখাবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা আবার আচ্ছা স্যার। আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। তো এবার আমরা সূত্র শিখবো, এটার নাম হচ্ছে ডিসজাংটিভ সাইলোজম, ডিএস। এটাকে সংক্ষেপে বলা হয় ডিএস। এটার বাংলা নাম হচ্ছে বৈকল্পিক সহানুমানের সূত্র, বৈকল্পিক সহানুমানের সূত্র। এ দেখো, সহানুমান জিনিসটা কি এটা আগে বলি। যেখানে আশ্রয় বাক্য থাকে দুটি, সিদ্ধান্ত থাকে একটি, তাকে বলা হয় সহানুমান। অর্থাৎ এটা যুক্তির একটা প্রকার। অর্থাৎ আমরা এই যুক্তিকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অমাধ্যম, আর একটা হচ্ছে মাধ্যম। এই মাধ্যমের একটা প্রকারভেদ হলো সহানুমান। আজানটা শেষ হোক, তারপরে আমরা ক্লাসে ফিরবো। আচ্ছা, তাহলে আমরা আবার শুরু করি। আজান শেষ। তাহলে যুক্তিকে দুই ভাগে ভাগ করা হয়, অমাধ্যম আর মাধ্যম। মাধ্যমের একটি প্রকার হচ্ছে সহানুমান। সহানুমান হচ্ছে যে যুক্তিতে দুটি আশ্রয় বাক্য আর একটি সিদ্ধান্ত থাকে, তাকে সহানুমান বলে। তো আমাদের এটা হচ্ছে ডিসজাংটিভ সাইলোজম বা ডিএস, বৈকল্পিক সহানুমানের সূত্র। তো এটা কেমন? এটা হচ্ছে পি ভেল কিউ। দেখো, এটা হচ্ছে পি, পি ভেল কিউ নেগেশন পি, দেয়ারফর কিউ। তাহলে দেখো, এটাকে যদি আমরা বাস্তব উদাহরণ দিয়ে দেখি, তাহলে এটা আমাদের পি ভেল কিউটা হচ্ছে সে চা খাবে অথবা কফি খাবে। সে চা খাবে অথবা কফি খাবে। তাহলে দেখো, সে বিকল্প চিন্তা করছে যে সে চা খাবে অথবা কফি খাবে। তো সে চা খায়নি, বলা হলো সে চা খায়নি, তাহলে সে কি খেয়েছে? তাহলে সে কফি খাবে। তোমরা কি বুঝতে পারছো? অর্থাৎ যদি সে সে চা খাবে অথবা কফি খাবে, সে চা খায়নি, নেগেশন পি মানে এটা সে অস্বীকার করছে। এটা অস্বীকার করলে সে এমনিতেই তো বোঝা যাচ্ছে তাহলে সে কফি খেয়েছে। আমি আর একবার দেখাই, তাহলে এটা কি হবে। এটা হবে, আমি মুছে দিয়ে আর একবার দেখাই এটা। এই যে পি ভেল কিউ, এর মানে হচ্ছে সে চা খাবে অথবা কফি খাবে। তো এখানে দেখো, সে চা খায়নি, অতএব চা খায়নি, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কফি খাইছে। ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? এই সূত্রকে বলা হয় ডিএস সূত্র। আচ্ছা, এবার আমরা শিখবো সিম্পলিফিকেশন সূত্র বা সরলীকরণের সূত্র। মনে করো পি ডট কিউ, দেয়ারফর পি, অর্থাৎ অনুপটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। এটা জটিল অবস্থায় আছে, জটিল অবস্থায় থেকে এখানে দুইটা অঙ্গবচন একসাথে যুক্ত আছে। যেমন রহিম ও করিম স্কুলে গেছে, অতএব রহিম স্কুলে গেছে, এই কথা বলতে পারি কিনা আমি? করিমের কথা যদি ধরো, রহিমের মাকে
আমি যা জিজ্ঞাসা করলাম যে রহিম কই গেছে, রহিমের মা উত্তর দিল রহিম ও করিম স্কুলে গেছে। তাহলে আমার কাছে, আমি তো করিমের কথা শুনতে চাইনি, তাহলে রহিমের উত্তরটা আমি পাইছি কিনা? আমি কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ আমরা এই যে পি, এটি একটি অঙ্গ বচন, এটা একটা অঙ্গ বচন, অর্থাৎ দুটি সরল বচন যদি সংযৌগিক ভাবে সংযুক্ত থাকে তাহলে আমরা একটিকে বাদ দিয়ে দিতে পারি। দেয়ারফর পি, পি ডট কিউ দেয়ারফর পি, অর্থাৎ দুটি অঙ্গ বচন সংযুক্ত থাকলে পরেরটিকে আমরা অনায়াসে বাদ দিতে পারি। তার মানে এটা ছিল যৌগিক বচন, এটা হয়ে গেল সরল বচন। তাহলে আমরা, এটা ছিল যৌগিক সংযৌগিক আর কি, এটা হলো সংযৌগিক, আর এটা হয়ে গেল তখন বাদ দিলে এটা হয়ে গেল সরল বচন। এবার আমরা শিখবো সত্যাপেক্ষক কি। 2016 সালে এই প্রশ্নটি এসেছে। যে যৌগিক বচনের সত্য মূল্য তার অন্তর্গত অঙ্গ বচনগুলোর সত্য মূল্যের উপর নির্ভর করে তাকে সত্যাপেক্ষক বলে। যেমন এই যে পি ডট কিউ, এটা একটা সত্যাপেক্ষক। এটা কেন একটা সত্যাপেক্ষক? কারণ আমি এখনই বলতে পারি না পি, পির মান সত্য নাকি মিথ্যা, কিউ এর মান সত্য নাকি মিথ্যা। আমি যখন বাস্তব উদাহরণ দিব, যেমন রহিম হয় মেধাবী এবং করিম হয় বোকা, তাহলে দেখো বাস্তবের সাথে মিল করে যদি আমি দেখি আমার এই কথাটা সত্য, তখন আমি এটা টি বসাবো। করিম বোকা, বাস্তবে করিমের বুদ্ধি যাচাই করে দেখলাম এটাও সে ঠিকই করিম বোকা, তাহলে আমি কি পেলাম? এই জায়গায় বসাবো টি, তারপরে এই জায়গায় বসাবো টি, তখন আমার এই পুরো বাক্যটার মান হয়ে যাবে সত্য। কিন্তু আমি যদি দেখি যে বাস্তবে রহিম মেধাবী নয়, একটা বোকা ছেলে, তাহলে এটা কি হয়ে গেল? তখন মিথ্যা। আর আমি দেখলাম যে করিম বোকা, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে কি হলো? এটার মানগুলা তখন কি হবে? এটা মুছে ঠিক করে দেই, মুছে দিলাম, দিয়ে এখানে ঠিক করব। তাহলে রহিম, বাস্তবে দেখলাম রহিম হয় মেধাবী লেখা আছে, কিন্তু বাস্তবে টেস্ট করে দেখলাম রহিম আসলে বোকা, তাহলে এটার মান দাঁড়ালো এফ, আর এটার মান দাঁড়ালো টি, তাহলে আমার পুরো বাক্যটার মান হয়ে গেল এফ। আমরা জানি যে গুণের সংযোগিক অঙ্গ বচনের একটি অঙ্গ বচন মিথ্যা হলে পুরো টি মিথ্যা হয়ে যায়। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এবার আমরা পড়বো ডি মর্গানের সূত্র। ডি এম, এই যে দেখো ডি, এই ডি তে ডি, আর এম তে হলো মর্গান, এম ও আর জি এন। এই ডি মর্গান একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান, একজন বিজ্ঞানী। তো ডি মর্গানের একটা উপপাদ্য আছে, তোমরা স্কুলে পড়ার সময় জ্যামিতিতে এটা পড়েছো, ডি মর্গানের সূত্র, ডি মর্গানের উপপাদ্য। তো ডি মর্গানের পূর্ণ রূপ কি? তো ডি মর্গানের পূর্ণ রূপ হচ্ছে ডি তে ডি, আর এম তে হলো মর্গানস। তো ডি মর্গানস, তার নাম হলো ডি মর্গানস। আর ডি এম, এই ডি এম মানে ডি মর্গানস থিওরিম, অর্থাৎ ডি মর্গানের উপপাদ্য। তোমরা যদি ডি মর্গান লেখো তাও ঠিক হবে। আর এই যে পুরোটা মানে ডি মর্গান বলতেই ডিএম, আমরা প্রতীকী যুক্তিবিদ্যায় ডিএম বলতে ডি মর্গান থিওরিকেই বুঝি। তারপরে 9 নম্বর প্রশ্ন, যুক্তি বা ন্যায়ের বৈধতার আকারগত প্রমাণ কাকে বলে? যে পদ্ধতিতে আশ্রয় বাক্য থেকে অনুমান বিধি, প্রতিস্থাপন বিধির সাহায্যে ধাপে ধাপে কোনো যুক্তির সিদ্ধান্ত নিশ্চিত হয় তাকে আকারগত প্রমাণ বলে। অর্থাৎ এটা এখন বুঝতে না পারলেও পরবর্তীতে আমরা যখন অঙ্কটি করব তখন তোমরা এটা বুঝতে পারবে। অর্থাৎ আমরা আশ্রয় বাক্য থেকে ধাপে ধাপে সিদ্ধান্ত অনুমান করব। এক্ষেত্রে আমরা এই ডি মর্গানের সূত্র, তারপরে এর আগে যে সূত্রগুলো আমি তোমাদের বললাম, যেমন হচ্ছে মডাস পনেন্স, এমপির সূত্র, এমটির সূত্র, এই সূত্রগুলো, এই সূত্র দিয়ে এটাকে বলা হয়
আকারগত প্রমাণ। এখন না বুঝলেও সমস্যা নাই, পরে ঠিকই বুঝবে। কারণ এইটা পড়ানোর সময় আমি পুরো অধ্যায়ের একটা সামারি তোমাদের বোঝাচ্ছি। এগুলো তো আমি তোমাদের ডিটেল শেখাইনি, এই জন্য এখন একটু কম বুঝবে, তোমরা জাস্ট একটু ধারণা নাও। প্রতিস্থাপন বিধি কি? প্রতিস্থাপন বিধি হলো যেই সূত্রগুলোতে এরকম সমান চিহ্ন থাকে। যেমন আমি যদি এই যে পি ডট কিউ লিখি, এটাকে আবার লিখতে পারি কিউ ডট পি। এই যে এটা এটা থাকলে এরকম লেখা যায়, এই দুই এটা এটা থাকলে তুমি এটা লিখতে পারবে, এটা থাকলে এটা লিখতে পারবে। এটাকেই বলা হয় প্রতিস্থাপন বিধির সূত্র। ঠিক আছে, প্রতিস্থাপন বিধির সূত্র এটা আসলে সমান চিহ্ন না, এটা প্রতীকী যুক্তিবিদ্যা ইকুইভ্যালেন্স সূত্র এরকম আসে আর কি। তো এই সূত্র আজকে এই পর্যন্তই আমাদের ক্লাসটি এখানে শেষ হয়ে যাবে। অনেকে জয়েন করে নাই যেহেতু অনেকেরই ঈদ এখনো শেষ হয়নি। তো আমরা আগামী দিন আবার ক্লাসটি শুরু করব। আগামী দিন কি 1 তারিখ পড়ে যাচ্ছে নাকি? 31, 1 তারিখ। এই শোনো, 1 তারিখ, হ্যাঁ 1 তারিখে, এক 1 তারিখেও ক্লাস নিব, সমস্যা নাই। আমি 1 তারিখে ঢাকা যাব। আচ্ছা ঠিক আছে, আমি 1 তারিখেও ক্লাস নিব। তো আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। এই আসসালামু ক্লাসটা আলাইকুম স্যার। ইউটিউবে দিব আমি, ইউটিউব থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো।